আপনার কি মনে হয় স্যার, আসমানি মেয়েটা আমাদের কাজটা করে দিতে পারবে? নর্মাল পোশাকে থাকা একটা মেয়ে বেশ উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করে। সামনে বসে থাকা টুপিওয়ালা লোককে সিগারেট টান দিয়ে সামনে লোকটা বলে, নিশ্চয়ই পারবে, ওই মেয়েই পারবে। তুমি ওর চোখ দেখছো? পুরাই আগুন, প্রতিশোধের নেশায় জ্বলছে। সেটাই তো চিন্তা স্যার। ও তোর নিজের প্রতিশোধের চিন্তায় আছে, আমাদের কাজ কিভাবে করবে? আর ও তো সম্পূর্ণ নতুন, তেমন পূর্ব অভিজ্ঞতাও নেই। আমাদের সাথে দু একটা কাজ করেছে, তাও ব্যাকআপ হিসেবে। স্বর্ণকার কি কখনো খাঁটি সোনা চিনতে ভুল করে? মেয়ে করে না, আমিও করিনি। আমি জানিও পারবে, পারতেই হবে ওকে। কিন্তু ওর জীবনটা তো ওই বাড়িতেই আটকে গেল, বিয়ে হয়ে গেল ওর। এখন কি হবে? আর বড় স্যার যদি জানে আপনি ওকে উস্কেছিলেন এই মিশনে সবার আগে থাকতে, তাহলে আপনার অবস্থা কেমন হবে ভাবতে পারছেন? তোমার কি মনে হয় নিহারিকা, আমি কিছুই জানি না? নিহারিকা নামের মেয়েটি পেছনে ঘুরে দেখে এক যুবক তাদের সামনে এসে দাঁড়িয়েছে। টুপিওয়ালা লোকটাও সিগারেট ফেলে কোনো মতে উঠে দাঁড়ায়। যুবককে দেখে যে তার সব পাওয়ার হওয়া হয়ে গেছে সেটা নিহারিকা নামের মেয়েটি ভালোভাবেই বুঝতে পারে। যুবকটি বেশ ধীর পায়ে টুপিওয়ালা লোকটির সামনে গিয়ে ওর কলার ধরে বলে, অনেক খারাপ কাজ করলে মইন, অনেক খারাপ কাজ করলে। আসমানিকে এমনভাবে ব্রেন ওয়াশ করলে যে শেষ মুহূর্তে এসে এতগুলো প্ল্যান ফেল হওয়ার পরও শেষ উপায়েও বিয়ে করতে রাজি হয়ে গেল। তবু এই মিশনে মেন ক্যারেক্টার হলোই। আমি যদি শেষে দেখি সব কিছুই ভুল, এমনকি তোমার সন্দেহ প্রমাণও, খোদার কসম তোকে খুন করতে আমার হাত একবার কাঁপবে না। যুবকটি লোকটির কলার ছেড়ে দিয়ে চলে যাওয়ার আগে শেষ একবার বলে, তুমি জানতে না মইন, আমি আসমানিকে ভালোবাসি। তারপরও তুমি কিভাবে এমন একটা কাজে ওকে পাঠাতে পারলে? যুবকটি চলে গেলে মাইন নামের টুপিওয়ালা লোকটির ভীষণ বলতে ইচ্ছে করলো। আপনি কি জানেন না স্যার, এখানে আবেগ ভালোবাসার কোনো স্থান নেই। এখানে আসা আমরা বেশিরভাগ মানুষই যাযাবর, বাবা মা আর পরিবারহীন। আমাদের কারোই হারানোর কিছুই নেই। আর বাদ বাকি যারা আছে তারা তো কাজ করে পেটের দায়ে। আপনি কি সত্যি ডিভোর্স চাইছেন আপু? রোজিনা উদাস হয়ে বলে, যেখানে আমার কোনো মূল্যই থাকবে না সেখানে থেকে আমি কি করব? তাই তাদেরকে মুক্তি দিয়ে চলে আসছি। উনি এত সহজে মেনে নিল? রোজিনা আসমানির দিকে তাকিয়ে বলে, উনি মানে কে আসমানি? আমার স্বামীর কথা বলছো? আসমানি মাথা নাড়ায়। রোজিনা বলে, মেনে নিতে চাইনি, কিন্তু আমার কাছ থেকে দূরে চলে যাওয়াই ওনার উচিত। আমি কি সেটা দিতে পারবো যেটা উনি চায়? আপনার জায়গায় ওনার সমস্যা থাকলে কি করতেন আপু? আমিও ওনার মতোই কাজ করতাম। কেন বলো তো আসমানি? কেন? কারণ আমি যে আমার বাবার মেয়ে। আমার শরীরে তো আমার বাবারই রক্ত বইছে। আমার বাবার মেয়ে থাকা সত্ত্বেও একটা ছেলের আশায় আমার মায়ের সাথে দুর্ব্যবহার করেছে। আর আমি যদি সন্তানের মা হতে পারতাম তাহলে কত বছর আগেই চলে আসতাম। রোজিনার চোখে পানি চলে আসে। আসমানি বুঝতে পারে সে অভিমান থেকে এই কথাগুলো বলছে। আপনি কি তাকে অভিশাপ দিচ্ছেন আপু? রোজিনা হঠাৎ কঠোর হয়ে বলে, তুমি কি জানো তুমি কার ব্যাপারে কথা বলছো? তুমি যাকে নিয়ে কথা বলছো সে এখনো পর্যন্ত আমার স্বামী। আমি তার সঙ্গে 7 বছর যাবৎ সংসার করছি। আজ পর্যন্ত সে আমার সাথে একটু উচ্চস্বরেও কথা বলেনি। আমি মা হতে পারবো না জেনেও 5 বছর আমার সাথে সংসার করে যাচ্ছে। আর মা, খালা, ফুফু তাকে বিয়ে করার জন্য হাজারো বুঝিয়েছে। তাদের বাড়িতে তার সামনে কত মেয়েকে এনে দেখানোর চেষ্টা করেছে, সে ঘুরেও তাদের দেখেনি। তোমার কোনো ধারণা নেই এই 5 বছরে সে আমাকে কোথায় কোথায় নিয়ে গেছে চিকিৎসার জন্য। তার পরিবারের রোশনল থেকে আমাকে কিভাবে বাঁচিয়েছে। কিন্তু এখন সে অপারগ। তার মা মৃত্যুশয্যায়। শেষ ইচ্ছে হিসেবে সে তার কাছে সেটাই চেয়েছে যেটা এতদিন এত চেষ্টা করেও তারা করতে পারেনি। বুঝলে আমাদের কাহিনী? আসমানি মাথা নিচু করে থাকে। খুব ধীরে ধীরে বলে, আপনি তাকে ভালোবাসেন না? কষ্ট হচ্ছে না আপনার?
রোজিনা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এটা কোনো নতুন ব্যাপার না আসমানি। আমি 7 বছর আগেও আরও একবার ভালোবাসার মানুষকে হারিয়েছিলাম। তখন ভেবেছিলাম স্বামী নামক মানুষকে ভালোই বাঁচতে পারবো না, কিন্তু বিয়ের মতো একটা হালাল সম্পর্ককে অগ্রাহ্য করার মতো সাহস আমার ছিল না। নিজের অজান্তেই আমি কিভাবে যেন তাকে ভালোবেসেছি আমি তা জানি না, কিন্তু এখন মনে হচ্ছে তাকে ভালো না বাসলেই বুঝি আমার ভালো হতো। আসমানি বুঝতে সময় লাগে না রোজিনা কি বলতে চাইছে। সে বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, তাকে ছেড়ে বিয়ে করেছিলেন কেন আপু? ওই যে আমার বাবা, সে আমার সুখ চেয়েছিল, তাই তো অত বড় বাড়িতে বিয়ে দিয়েছিল। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে। ভালো কোথায় হলো? এই যে আমার ভালোবাসার মানুষটা, তার কেউ নেই জানো তো। ছোটবেলাতেই তার বাবা মা মারা গেছে। আমাকে বিয়ে করলে সে তো একটা সন্তানও পেত না, তার জীবনটা অপূর্ণ থাকতো। বলে রোজিনা একটু মুচকি হাসে। আসমানি ভীষণ ইচ্ছে করে সেই মানুষটা কোথায় আছে সেটা জানতে, কিন্তু সাহসে কুলোয় না সেই প্রশ্ন জিজ্ঞেস করার। রোজিনা বলে, শোনো আসমানি, জীবনে সুখী থাকতে গেলে বেশি কিছু লাগে না। তুমি আমার ভাইয়ের কাছে বেশি কিছু চেও না, তাহলে একটা সময় পর তোমারও উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যাবে, আর সেও হারাম পথ ধরবে উপার্জনের জন্য। কেন বলো তো এই কথা বললাম? কেন? আমার বাবাকে দেখো না, নাহিদের শরীরেও তো আমাদের বংশের রক্ত বইছে। কোনোভাবে যদি চাচার ব্যবহার পেয়ে বসে। রোজিনা কথাগুলো বলে এমনভাবে হাসতে থাকে যেন সে খুব মজার কথা বলেছে। আসমানি বুঝে উঠতে পারে না সে কি বলবে। রাত পোহালেই যে মেয়েটার ডিভোর্স হবে, সেই মেয়ের মুখে কি এমন হাসি মানায়? আসমানি, তোমার শ্বশুর আসছে মা, চলো আমাদের যেতে হবে। যাচ্ছি আম্মা। শাহেদা বেগমের এই বাসায় আসতে মোটেও ভালো লাগে না। সারা জীবন টিনের ঘরে থাকা মানুষটা এই বাসায় এসে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করে না। তার যা মানুষটা খারাপ না, কিন্তু ভাসুর মানুষটা বড্ড বেশি লোক দেখানো স্বভাবের। তার কি আছে সেটা মানুষকে দেখানোই তার স্বভাব। বিয়ের প্রথম দিকে তার ভাসুরের কথাগুলো শুনে তার নিজের সংসারে বেশ অশান্তি হতো। সে তার স্বামীকে এটা সেটা বলে বিরক্ত করত। এটা নিয়ে সেটা নিয়ে, এটা লাগবে ওটা লাগবে বলে ঝগড়া করতো। এরপর রোজিনা আর নাহিদ হলো। রোজিনার কত খেলনা, কত দামি দামি পোশাক, প্রতি বেলায় দুধ, আর নাহিদের জন্য তেমন কিছুই না। বুক পেটে কান্না আসতো তার। স্বামীর ব্যর্থতার জন্য যেমন খারাপ লাগতো, তেমনি নিজেদের মন্দ ভাগের জন্য কষ্ট পেত। আর তার স্বামীর সাথে শতবার ঝগড়া করলেও তার স্বামীর মুখ দিয়ে একটা টু শব্দও বের হতো না। সেটা দেখে তার আরো বেশি রাগ হতো। কিন্তু একদিন যখন রোজিনা মায়ের থেকে একটু দুধ নেওয়ার জন্য ওদের ঘরের কাছে যাচ্ছিল, ভেতরে থেকে ভাসুরের চিৎকার আর রোজিনার মায়ের নীরব আর্তনাদ। রোজিনার বাবা শ্রাব্য অশ্রাব্য অনেক ভাষাতেই গালিগালাজ করছিল, আর মাঝে মাঝে প্রহারও করছিল। ভেতরে থেকে ভেসে আসছিল রোজিনার কান্না। তখন একদিকে যেমন রোজিনার মায়ের জন্য কষ্ট হচ্ছিল, তেমনি নিজের সুখের জন্য ভালোও লেগেছিল। তার স্বামী সে কত কথাই শোনাতো, অথচ সে উল্টো কোনো প্রতিবাদই করতো না, শুধু মুখ বুজে শুনতো সবকিছু। সেই দিন থেকে আজ পর্যন্ত নিজের কি নেই আর অন্যের কি আছে সেটা নিয়ে কখনোই স্বামীর সাথে কোনো ঝগড়া করেনি, এমনকি কোনো খোঁটাও দেয়নি। এবং সেদিনের পর থেকে সে ভেজা বেড়ালের মতো স্বামীর অনুগত ভালোবাসার স্ত্রী হয়েই আছেন। আসমানি রোজিনার বাসা থেকে বের হয়ে রোজিনা আপুর ভাগ্য কত খারাপ, তাই না আম্মা? তো ভাগ্যই খারাপ না মা, বাবা মায়ের কর্মফল। কি বলেন আম্মা? হ্যাঁ, ঠিকই বলছি আসমানি। কেন আম্মা? তুমি জানো না ওর বাবা কেমন মানুষ। আমি ওদের বাড়িতে ওর বাবা থাকলে যাই না। উনি বাড়িতে থাকলে তোমার শ্বশুরকে ছোট করে কথা বলে, ওদের এই আছে সেই আছে বলে বলে আমার মাথা খারাপ করে দেয়। আমার ভীষণ লজ্জাও লাগে। রোজিনার জন্মের পর একটা ছেলের জন্য ওর মায়ের উপর কত জুলুম করেছে যে তার কোনো হিসেব নেই। সাথে ছিল তোমার দাদু শাশুড়ি। মরা মানুষকে নিয়ে খারাপ কিছু বলা ঠিক না, কিন্তু সে অনেক জ্বালাইছে, আমারও জ্বালাইছে। কিন্তু শেষ বয়সে সে রোজিনার মা কিন্তু তাকে দেখে নাই, আমি দেখেছি। রোজিনার মায়ের ওনার উপর থেকে সব মায়ে উঠা গেছিল। সেই কারণ তুমি জানো না, কেউ জানে না, আমি আর রোজিনার মা ছাড়া।
রোজিনার বাবা আমারে আর তোমার শ্বশুরমশাইরে কথা শোনাইতে আর অপমান করতে কোনো সুযোগই হাতছাড়া করে নাই। কিন্তু আজকে দেখো, মেয়ের কালকে ডিভোর্স, তাই মুখ কালো করে ঘরে শুয়ে আছে, আমাদের সামনেও আসলো না। এই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে। থাক আম্মা, এইসব বইলেন না। আল্লাহ ওনার শাস্তি ওনার মেয়েরে কেন দিচ্ছেন আল্লাহই ভালো জানেন। আমার তো খারাপ লাগে মা, কত কথা মনে পড়ে। আমার নাতাশা যখন কেবল হয়েছে, আমার নাহিদ রোজিনাদের বাড়ির টিভিতে কোনো এক বড় লোকের মেয়ের নাম শুনছিল নাতাশা। নামটা এতটাই ভালো লেগেছিল যে ওর নাতাশা জন্মের আগ থেকেই বলতো ওর বোন হবে, ওর বোনের নাম হবে নাতাশা। জন্মের পর ওর নাম নাতাশা রাখলে তোমার চাচা শ্বশুর আমাদের কত কি বলেছে নাম রাখার কাহিনী শুনে, সেটা আমি তোমাকে বলতে পারবো না। আমি আতুর ঘরে বসে শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ যেন আমার মেয়েকে বড় ঘরে বিয়ে দেয়, যেন টিভির ওই মেয়ের বাবার চাইতেও আমার নাতাশা অনেক বড় ঘরের বউ হতে পারে। আমাদের তো অত সামর্থ্য নেই যে সে বড় ঘরের মেয়ে হবে। কথাগুলো বলে হুট করেই কাঁদতে থাকে শাহেদা বেগম। আসমানি তাকে সান্ত্বনা দিয়ে বলে, পুরনো কথা মনে রাখবেন না আম্মা। চলেন আম্মা, সামনের দোকান থেকে পান কিনে নিয়ে যাই আপনার জন্য। পান তো শেষ হয়ে গেছে। কথাগুলো বলে আসমানি জবাবের অপেক্ষা না করেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সাহেদা বেগম বাধ্য মেয়ের মতো ছেলের বউয়ের পিছু পিছু। সোনিয়া তার শাশুড়ি যখন বাড়ির সামনে আসছিল, তখন আসমানি খেয়াল করে একটা লম্বা মতো শুকনো লিকলিকে চেহারার এক লোক এদিক সেদিকে তাকাতাকি করছে। তার পোশাকেও যেন কেমন, যেন কারো থেকে নিজেকে আড়াল করার জন্য আলখোল্লা টাইপ কিছু একটা পড়েছে। আসমানি বুঝে উঠতে পারলো না লোকটা কে। আগে কোথাও দেখেছে বলে তো মনে পড়ে না, তাদের সদস্যও না, না হলে তাকে সিগন্যাল দিত। তাহলে কে এই লোকটা? এতক্ষণে আসার সময় হলো মহারানী। কি করব বলুন, রোজিনা আপুর সাথে কথা বলছিলাম। ওনার জন্য খারাপ লাগছে। আমার লাগছে না। মানে আপনার বোনের বিবাহ বিচ্ছেদ হচ্ছে আর আপনার খারাপ লাগছে না? না, কারণ ওই সম্পর্কেও ভালো ছিল না। ওর স্বামী ভালো মানুষ হলেও শ্বশুরবাড়ির লোকেরা ভালো না। আমার বোন কষ্ট পাক সেটা আমি চাই না। আমি চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক। কিন্তু ওনার কি হবে? ওর জন্য সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে, দেখে নিও তুমি। কিন্তু উনি এখন অনেক বেশি কষ্টে আছেন। আর এই ঘরের মানুষটা হচ্ছে তার বউয়ের বিরহে এতক্ষণ কষ্ট পেয়েছে, সেটা কি তার বউ জানে? নাহিদের বিয়ের জন্য সবচেয়ে বেশি যে লাভবান হয়েছে সে হচ্ছে নাবিল। ড্রয়িং রুমে তার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। তখন থেকেই মনে মনে সে বেশ খুশ মেজাজে থাকলেও সেটা সম্পূর্ণই লোক দেখানো। প্রথমত একা থাকা যায়, তাও আবার দরজা আটকিয়ে। তার মানে ছোট হলেও তার একটা পার্সোনাল রুম আছে, যখন তখন যে কেউ ঢুকে যেতে পারে না। কলেজের একটা ফর্সা কিন্তু বোচা মেয়েকে তার ভীষণ মনে ধরেছে, কিন্তু এখনো সাহস করে বলার সুযোগ পায়নি। বলার সাহস কোনোদিন হবে কিনা সে জানে না, কিন্তু ফেসবুকে মেয়েটা তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। কি ভেবে করেছে কে জানে। রাতে সে অনেকবার চেষ্টা করে মেয়েটাকে মেসেজ করায়, কিন্তু পর মুহূর্তেই মনে হয় যদি সে খারাপ মনে করে, যদি বাজে ছেলে ভাবে, এত রাতে মেসেজ দেওয়ার অপরাধে যদি তাকে ব্লক করে দেয়। তাই সে ভয়ে ভয়ে শুধু তার আইডিতে থাকা ছবিগুলো দেখে। আরও একটা কারণ আছে এই রুমে থাকার, সেটা হচ্ছে টিভি। সে রাতে মাঝে মাঝে সাউন্ড কমিয়ে টিভি দেখে। মা বাবা গভীর ঘুমে থাকে, বড় ভাই আর ঘরেও কোনো শব্দ শোনা যায় না। নাতাশার রুমেও আলো নিভে গেলেও সে টিভি চালু করে দেয়, কিন্তু কোনোভাবে নাতাশা বুঝে গেছে সে রাতে টিভি দেখে, তাই মাঝে মাঝে সেও দেখতে আসে। দুই ভাই বোন মিলে মাঝে মাঝে চানাচুর মেখে খেতে খেতে টিভি দেখে। একজন আরেকজনকে ব্ল্যাকমেলও করে, কিন্তু রাত পোহালে দুজনেই চুপ করে থাকে। কেউ কারো বিরুদ্ধে কারো কাছেই নালিশ করে না, কারণ দুজনেই অপরাধী। কিন্তু নাহিদ আজ টিভি চালু করেনি, নাতাশা আওয়াজ আসেনি, কারণ সে তাদের দুজনেরই মন খারাপ। রোজিনা আপুকে তারা দুজনেই ভালোবাসে। তার এত খারাপ মুহূর্তে নিশ্চয়ই তাদের ভালো থাকার কথা না। রাত পোহালে যে কি হবে সেটা কেউই বুঝতে পারছে না। রোজিনা আপুকে এখন একা ঘরে রাখে না, বড় চাচি তার সাথে ঘুমায়। ভয় হয় সবাই যদি সে আবার উল্টোপাল্টা কিছু একটা করে বসে। নাহিদের ঘুম না আসায় সে মোবাইলে ফেসবুকিং করতে থাকে। হঠাৎ সে খেয়াল করে বোচা মেয়েটা তার নিজের একটা ছবি পোস্ট করেছে। নাহিদ এতদিন অনেক চেষ্টা করেছে অন্ততপক্ষে তার ছবিগুলোতে রিয়াক্ট দেওয়ার,
কিন্তু সাহসে কুলোয়নি। আজ কি ভেবে সে মেয়েটির ছবিতেই একটা লাইক দিয়ে দিল। তার মনে হলো সে যেন বিশ্ব জয় করে ফেলেছে। একটা কমেন্ট করলে হয়তো আরো ভালো হতো, কিন্তু তারও তো সাহস নেই। সেই মেয়েটি আইডিতে ঘোরাঘুরি করছিল। হঠাৎ মেসেঞ্জারে টুংটাং শব্দ করে একটা মেসেজ আসে। সে চেক করে দেখে মেয়েটি তাকে মেসেজ দিয়েছে। মেয়েটি মেসেজ পেয়ে তার তো রীতিমতো হাত কাঁপাকাঁপির অবস্থা। কিন্তু মেসেজটি ভালোভাবে লক্ষ্য করলে সে পুরোপুরি দমে যায়, কারণ মেয়েটি লিখেছে,